আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা 21 রাতে। আপনারা জানেন প্রিয় দর্শক যে দেশের উদ্ভূত এবং পরিস্থিতিতে সবার মুখে মুখে এখন অন্তর্বর্তীকালীন সরকার ভাবনার বিষয়টি ঘুরে ফিরে আসছে। ভাবনা বলতে আসলে এটি কি গতানুগতিক একটি তত্ত্বাবধায়ক সরকার, নাকি বাংলাদেশ যেই খাদের কিনারে পড়েছিল সেখান থেকে যেভাবে হোক সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে একটা জায়গায় এসে দাঁড় করানো হয়েছে, সেই জায়গায় যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামেই আমরা ডাকি না কেন, তাদের কাজটা কি শুধুমাত্র একটা নির্বাচন হবে, নাকি তারা এর বাইরে সংস্কারমূলক অন্যান্য কাজও করবে, অথবা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত যেই আমরা যাদেরকে অভিহিত করছি যে বাংলার বীর হিসেবে, তারা যে দাবিগুলো তুলছে সেই দাবিগুলোকে বিবেচনায় নিয়ে কোনো সরকার গঠিত হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি, নাম ঠিক করেছি অন্তর্বর্তীকালীন সরকার ভাবনা। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে সরাসরি জানতে চাই যে ভাবনাটি এখন কাজ করছে, যেহেতু আপনারা দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে এটি স্টেক হোল্ডার, কীভাবে ফরম্যাটটি হতে যাচ্ছে, এর রূপরেখা কি? রূপরেখা বলতে এই শব্দটি নিয়ে গত প্রায় 15 দিন বা 10 দিন নানান ধরনের আলোচনা চলছে, অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে। আপনি একটু বলবেন যে আপনাদের রূপরেখাটি কি বা কোনো ধরনের রূপরেখা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি অন্যতম আলোচক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কথার শুরুতেই এই দুটা কথা খুবই জরুরি আমি বলে রাখতেই চাই, বা কথা বলা দরকার, যে ঘটনাটি বাংলাদেশের সামনে ঘটলো এটাকে জুলাই অভ্যুত্থান হিসেবেই সাধারণভাবে সবাই বলতে চায়, আমরাও বলি। এবং এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং বিশেষ করে যে লড়াকু ছাত্র জনতা যাদের একেবারে কি বলে লাগাতার লড়াইয়ের মধ্য দিয়ে এটা উঠেছে, তাদেরকে আমি স্যালুট জানিয়েই কথা বলতে চাই। প্রথমত এটা মনে রাখা দরকার যে এক একটা সময় এক একটা সরকার তো গঠিত হয়। তো এই সরকারটা, যে সরকার এখনো গঠিত হয়নি, কোন ধরনের সরকার গঠনের কথা বলছি? অভ্যুত্থানের মধ্য দিয়েই গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। কারণ আমরা সংবিধান, তার যে সাংবিধানিক রূপ, মানে এই আইনি জায়গাটা মেনে রাখতে চাই বলে এটা বলতে হচ্ছে। তাহলে খুবই স্বাভাবিক সেই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের নর্মালি আমরা জানি যে যদি সাধারণভাবে চলতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো হয় নাই। সুতরাং যে সরকার গঠিত হবে, আমি একটু পরে সেটাকে নিয়ে একটু পরে আলাপ করতে পারি, তার সামনে প্রধান চ্যালেঞ্জ, যদি আমরা মনে করি এটা কেন দেরি হচ্ছে, আর দেরি করা উচিত না, যত দ্রুত পারা যায় তত এটা করে ফেলানো দরকার। এবং করে ফেলানো দরকার এই জন্যে যে এই ঘটনার পরেও আমরা সারা বাংলাদেশে দেখছি যে এক ধরনের খারাপ পরিস্থিতি, কারণ কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই, আমাদের ছাত্রছাত্রীদেরকেই ট্রাফিকের দায়িত্ব সহ অন্য জায়গায় পালন করতে হচ্ছে। সেই জায়গাটা খুব জরুরি। আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু অন্যরাও বিপদে আছেন, দখলদারিত্ব সহ নানা ধরনের সংকট ঘটছেন, মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সুতরাং সেই জায়গাটায় একটা জরুরিভাবে একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে ভূমিকা রাখুক, সেটা আমরা চাই। সেটা এই মুহূর্তে যদি বলেন খুবই জরুরি কাজ বলে আমরা মনে করি। এখন আসি একটা বড় বিষয়, যেটা আমি ফিরে যাই একটু, যে যারা এই দায়িত্ব পালন করলো, আমি এখনো পর্যন্ত যদি বুঝে থাকি ওই ছাত্রদের শব্দটাকেই নিয়ে আমি আমার রাজনীতির কথাটা আসি। আমি দেখলাম যে ছাত্র বন্ধুরা বলছেন যে আমরা এক ফ্যাসিবাদকে উচ্ছেদ করে আর এক ফ্যাসিবাদ আনবো, এই জন্য আমরা এটা করি নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ আমরা করতে চাই। তাহলে তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে এবং দেশবাসীর জীবনদানের মধ্য দিয়ে, কারণ এটা তো ভয়াবহ ঘটনা, এত বড় জীবনদান অতীতে এই ধরনের সংগ্রামে হয় নাই মুক্তিযুদ্ধ ছাড়া। সুতরাং তার মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, তাহলে আমাকে তো একটা ভিত্তি রচনা করতে হবে যাতে করে এ ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ তার ভিত্তি পুনরায় ফিরে না আসতে পারে। সুতরাং যে সরকার গঠিত হবে তার সামনে এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ সামনে থাকবে। আমি যদি ছোট ছোট করে বলি, আমি বেশি দূর আজকে আগাচ্ছি না। একটা তো হচ্ছে ধরেন নির্বাচনের কথাটা একটু আগেই বলে রাখি, কারণ সেই শব্দটা সামনে কালমিনেট করে। কিন্তু আমরা অনেক দিন ধরে আমাদের পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট, বামদের দিক থেকে বলে আসছি যে বাংলাদেশে এই যে প্রচলিত ধারা যে নির্বাচন, এই নির্বাচন দিয়ে কিন্তু
আমরা জনগণের মতামতের প্রতিফলন ঘটে না। সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে এই জায়গায় যেতে হবে। আমি এখানে খালি পয়েন্টটা তুলে রাখি, একটা খালি বোঝার জন্য বলি। 2000 দীপু ভাই, এটা ভালো করেই মনে থাকার কথা, অনেকেও জানেন যে যখন 6, 7, 8 সালে তখন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশন একটা পুস্তিকাও তৈরি করেছে। ওইটা পড়লেও দেখা যাবে ওই সময় আমরা সংস্কারের কথা বলে এসেছি, কিন্তু এরপরে আর কোনো সংস্কারের কাজ হয় নাই। তাহলে এটা একটা বড় কাজ, তা সেই কাজটা করতে হবে। সুতরাং হুট করে অন্য কিছু করার ব্যাপার নেই। একটা বড় বিষয় হচ্ছে আমাদের দেশ, ধরেন একটা ক্ষমতার পরিবর্তন সেটা হতেই পারে নানাভাবে, কিন্তু কতকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। এইটা যদি দলীয়করণ হয়ে থাকে, এইটা যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে জনজীবন বিপন্ন হয়, দেশ বিপন্ন হয়, স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হয়। তাহলে এইগুলোকে কিন্তু গড়ে তুলতে হবে। তা আপনি ন্যূনতম এই জায়গাগুলো করে না তুলে তো যেতে পারবেন না। আর একটা বড় ব্যাপার হচ্ছে, এইবার যখন এই ধরনের একটা সরকার গঠিত হচ্ছে, আমরা চাই না চাই তার সামনে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ হবে যে লুটপাটের অর্থনীতি, যে পাচারের অর্থনীতি, যে ব্যাংক খালি হয়ে গেছে, সেইটাকে একটা পুনর্গঠন করে দিয়ে একটা ট্রেনে চালু করে দেওয়া। তা আপনি এই কাজগুলো তো জরুরিভাবে করতে হবে। এইটা অন্য কারোর উপরে ছেড়ে দেওয়াটা অন্ততপক্ষে এখনো পর্যন্ত আমরা ভাবছি না। এইটা করতে হবে। আর মনে রাখতে হবে, যেটা আমি ইচ্ছা করে প্রথমে বলি নাই, গুরুত্ব দেওয়ার জন্য বলছি, আমাদের ছাত্র বন্ধুরা কতগুলো দায়িত্বের কথা বলেছে। আচ্ছা, আমি আসছি। আমি ছাত্র বন্ধুরা কতগুলো বলেছে, ধরেন এই যে হত্যাকাণ্ড, তার সাথে যারা জড়িত ছিল, এইগুলো করা। আমি বলছি যে এই যে কাজগুলোর কথা বললাম, যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারা তো একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না, কিন্তু তারা এই কাজের মানে কি বলে যে সূচনা করে দিয়ে যেতে হবে। সূচনা, নট অনলি রূপরেখা, আমি বলছি সূচনার কাজটা করতে হবে। আপনি ধরুন, আবার যদি চলে আসি, ওই যে বললাম, আমি যদি আরো ছোট করে নিয়েছি, ভালো নির্বাচন করতে গেলে নির্বাচন সংস্কার করে করতে হবে। আপনি এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য অন্য কারোর উপরে নির্ভর করলে হবে না, তাদের এই সূচনামূলক কাজগুলো করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং এই ধরনের কাজ আমরা ট্রেনে তুলে দেওয়ার কাজটা করার প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু ওই অভিজ্ঞতা আমাদের আছে। সাংবাদিক মোস্তফা ফিরোজ সূচনা করার কথা বলছিলেন, রহিন হোসেন প্রিন্স। আমরা 111-এর সময় দেখেছি দুর্নীতির বিরুদ্ধে বড় বড় রাঘব বোয়াল ধরার বিষয়টি, আরও অনেক ধরনের সংস্কার, এই ভূমি কারা দখল করছে, রোডঘাট দখল করে কারা বিল্ডিং দালান কোঠা তুলেছে, তার বিরুদ্ধে একটা অভিযান তুলেছে। কিন্তু ওই যে 2 বছর ওই পর্যন্ত আমরা দেখেছিলাম, তারপরে তো যা তাই, তারপর আওয়ামী লীগেরও তো ওই সূচনা দিয়ে কী লাভ হলো? যেটি রহিন হোসেন প্রিন্স আশাবাদ ব্যক্ত করছেন যে একটা ভালো সূচনা, তো সূচনার তো আমরা 111 সরকারকেও দেখেছিলাম, তারপর তো একটা ফ্যাসিবাদী সরকার দেখলাম, লাভটা কি? আসলে ধন্যবাদ। আজকে শুরুতেই একটা বিপ্লব যেহেতু শেষ হলো, আমি এটা বিপ্লবই বলবো, গণঅভ্যুত্থান এবং বিপ্লব। তো সুতরাং এই আন্দোলনে যেই যারা প্রাণ দিয়েছে তারা শহীদ হয়েছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত করছে। আমাদের এখন সত্যিকারের অর্থে আমি মনে করি যে স্বাধীনতার পর যে কাজগুলি হয়নি, যেটি উচিত ছিল, স্বাধীনতার পর একটা জাতীয় সরকার একটা খুবই অপরিহার্য ছিল, কিন্তু আওয়ামী লীগ তার দলের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যেই পরিস্থিতি নৈরাজ্যের দিকে নিয়ে গেল, এটা আমাদের একটা শিক্ষা। আজকের এইটা আমরা যদি আমাদের এই প্রজন্ম তো আর মুক্তিযুদ্ধ দেখেনি, 71 দেখেনি, তার ইতিহাস তো এটা ওরা যখন দেখেনি, ইতিহাসের জায়গায় থাকুক, কিন্তু এটাকে আমি যদি মুক্তিযুদ্ধ পরবর্তী অবস্থাটা দেখি, এখানে দেখি কি কারা করলো? ছাত্র জনতা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আচ্ছা, এই ছাত্র জনতারা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাহলে কোন সরকার আসবে? সিপিবি, বাসদ, বিএনপি, আওয়ামী লীগ? না, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে লক্ষ্যগুলো পূরণের জন্য বা যার জন্য তাদের এই আত্মত্যাগ, এই লড়াই, সেই লড়াইয়ের পরিপূরক কিছু মানুষকে নিয়ে আসতে হবে। সাথে আমি একমত। প্রফেসর ইউনূস বেস্ট সিলেকশন। কি অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কয়েকটা মৌলিক জায়গায় যদি সংস্কার কাজ শেষ করে, যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু রেখেই করতে হবে, করে এই সংস্কারের পর একটা নির্বাচন এবং তারপর রাজনীতি, আলটিমেটলি রাজনীতিকরাই দেশ চালাবে এবং জনগণ তাদেরকেই ম্যান্ডেট দেবে দেশ চালানোর জন্য। কিন্তু মূল কাজগুলো একটা পার্টিকুলার কোনো দল পারবে না। যেমন আওয়ামী লীগ পারেনি স্বাধীনতার পর, এখন এখন বিএনপি বা সিপিবি কোনো একটা দলকে দায়িত্ব দিলে সে কিন্তু ফেল করবে, পারবে না।
তো সুতরাং দল নিরপেক্ষ বস্তুনিষ্ঠ কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তিরা যারা দেশকে ভালোবাসে থাকে না, আমি রাজনীতি না করলেও, আপনি সরাসরি রাজনীতি না করলেও আমাদেরকে দেশপ্রেম নেই, আমরা কি রাজনীতি বুঝি না? এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, ওদের বক্তৃতা শুনে তো মনে হয় যে মানে সত্যি কথা বলে আমরা তাদের কাছে শিশু, আমরা কি সারা জীবন কিসের কথা বলে আসলাম। ওই যে ওদের চিন্তাগুলি, ওই চিন্তাগুলিকে ধারণ করে যে এই মানুষগুলো এখন দায়িত্ব নেবে, তারা যদি বিচার বিভাগ, গণমাধ্যম, তারপরে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এই যাবতীয় প্রশাসন, পুলিশ, এই জায়গাগুলোকে যদি ঠিক করে তারপরে আমার মনে হয় যে যদি নির্বাচন দেয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা এইটাকেই কন্টিনিউ করবে। এবং এটা যদি না হয় তাহলে আমরা স্বাধীনতার পরে যেই ভুলটা আমরা হয়েছে, জাতিকে খেসারত দিতে হয়েছিল, ঠিক একই পরিণতি হবে। যে কারণে কিন্তু আপনি 1-11 হতাশাটা টানছেন, কারণ 1-11 কি ছিল, তখন দলে দলে লড়াই ছিল, একটা দল আর একটা দল। ওই অস্থিতিশীল পরিবেশটাকে বিদেশিরা, আমার ধারণা যে বিদেশিরা তারা নিজেদের নিরাপত্তার জন্য বা স্বার্থে একটা 1-11 ঘটাইছে, যার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। যারা ক্ষমতাটা নিল তাদেরও সুদূর প্রসারী কোনো লক্ষ্য ছিল না। 1-11 যেহেতু নেপথ্যে ছিল সামরিক ওই মানে কুশীলবরা, যারা হচ্ছে মানে তাদের মানে বিদ্যমান সিস্টেমের বাইরে কোনো সংস্কারের কোনো চিন্তা ছিল না, যার জন্য তারা ফেল করছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছিল, তাও কিছুটা সংস্কার হয়েছে, কিন্তু সেটা আর পরিপূর্ণ লাভ করেনি। সুতরাং আমি বলবো যে স্বাধীনতা পরবর্তী শিক্ষা যেইটা হয়নি, আর 1-11 শিক্ষা, এই দুটোকে মাথায় রেখে এখনকার যেই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আসবে, যেটা তারা যদি সেটা নিয়ে কাজ করে, আর ছাত্রদের যে আকাঙ্ক্ষা, আমি মনে করি যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা 52 বছরে কিন্তু অনেক রক্তপাত, হানাহানি দেখলাম। তাদের ইনভলভমেন্ট আর কোথায় থাকবে? সে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিছু কাজ করে গেল সংস্কারমূলক, 3 মাস হোক, 2 মাস হোক বা 2 বছর হোক, যেটাই হোক না কেন, তারপর তো নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক শক্তি আসবে। তা আমার হতাশার জায়গা থেকে প্রশ্ন এখানে যে আওয়ামী লীগ তো এসেছিল বড় মেজরিটি নিয়ে, একটা ম্যান্ডেট নিয়ে, তো লাভের লাভটা কি হলো? আমি বলি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল আসেনি, এই ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এইটা এসছে বলেই এখন প্রতিটা রাজনৈতিক দল কিন্তু চিন্তা করছে। আপনি খেয়াল করেন, বিএনপি বা সিপিবি বা অন্য কোনো রাজনৈতিক দল বলছে যে রাষ্ট্রপতির কাছে যে আপনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দেন, 3 মাসের দেন, এবং হ্যাঁ বলেনি। কিন্তু তার মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিহাইন্ড দ্য স্ক্রিনে চলে যাবে কিছুদিন পরে। না, আমি আশাবাদী এই ধাক্কা, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এই চেতনাকে ধারণ করবে তারাই টিকবে। যদি না টেকে আমি বলবো নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের নেতৃত্বে নতুন রাজনীতির অভ্যুদয় ঘটবে। তখন কিন্তু প্রচলিত এই রাজনৈতিক দলগুলো, তারা যদি তাদের চিন্তা চেতনা কাঠামো যদি পরিবর্তন না করে, তাহলে কিন্তু এদের কাছে হারবে। ওইটাই হবে নতুন রাজনৈতিক শক্তি, এবং আপামর মানে মানুষ কিন্তু তাকেই সমর্থন করব। আমি নিজে এখনই বলে রাখলাম, যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো যদি এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ না করে, আমি নিজে রাস্তায় নামবো আগামী এই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়নের জন্য। ওই আমার নেতা হবে নাহিদ আলম, সার্জিস আলম, ওদের নেতৃত্বে আমরা নামবো। আমি না, আমার ধারণা যে পুরো প্রজন্ম নামলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে যাবে। প্রিন্স, আমরা তো সবসময় আশাবাদের কথা বলি, আপনারাও বলেন, এটা আক্ষরিক অর্থে, কিন্তু আসলে এর ডেপথ কতখানি সেই আশাবাদিতার? যদি মানুষকে সত্যি কথা বলতে চান, যেটি সাংবাদিক মোস্তফা বলছিলেন যে এই ছাত্রদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, বিকল্প কোনো পথ নেই, আসলে কি আমরা ঘুরে ফিরে সেই দুর্বৃত্তায়িত যে এক ফ্যাসিবাদ থেকে আরেক ফ্যাসিবাদে খপ্পরে পড়বো কিনা? না, একটা আপনি তো এখন যেটা প্রশ্ন করলেন এবং মাঝেও যেটা বলেছিলেন যে আমরা 1-11 দেখলাম, তারপরে তো আবার একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টও দেখলাম, কথা তো ঠিকই, যে আবার এই ধরনের আমাদের পথ হারাবে কিনা, এই প্রশ্নটাই হচ্ছে যদি বলেন সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমার ধারণা, একটু খেয়াল করবেন, উনি যে ভাই যেটা বললেন খুবই কারেক্টলি বলছেন, অন্য সময় এবং এবারের সময় কিন্তু পার্থক্য আছে। একটা সরকার এবারে যেটা গঠিত এখনো হয়নি, আমরা আশা করছি দ্রুত গঠিত হবে, সেটা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই শুধু না, তার বিহাইন্ড অনেক সময় হচ্ছে পলিটিক্যাল পার্টি হলে কতগুলো দাবি টাবি এগুলো যেটা থাকে, এটা না থাকলেও ডিফ্যাক্টো যে দাবিগুলো আছে সেই দাবিকে কেউ উপেক্ষা করে আমার ধারণা বাংলাদেশে রাজত্ব করতে পারবে না। এইটা হচ্ছে এইবারের সবচেয়ে বড় বিষয়, এটি একটা দিক। 2 নম্বর বড় বিষয় হচ্ছে, যত কথাই বলি না কেন, এটা তো সত্য, মুক্তিযুদ্ধের পরে এই পর্যন্ত যে সব শাসক গোষ্ঠী যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, তাদের ফেলিওর তো অফকোর্স ফেলিওর।
সেই ফেলিওরের কারণেই তো আজকে এটা করতে হলো, নাহলে তো এটা দরকার ছিল না। তাহলে সেটা হলো না কেন? সেক্ষেত্রে যেমন আমরা বলি আমাদের কয়েনাসটা এরকম যে একটা স্বৈরাচারকে আমরা পরাস্ত যেমন করতে চেয়েছি, আমরা স্বৈরাচারী ব্যবস্থাকে পরাস্ত করতে চাই। ধরুন এর আগে এরশাদ বিরোধী সংগ্রামে 90-এ আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থাকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু ব্যবস্থাকে উচ্ছেদ করতে পারেনি। তারপরে যেটা হলো 6 সালে এরপরে যারা ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে কিন্তু গণতন্ত্র কি বলবো যে নির্বাসিত হয়ে গেছিল, বিভিন্ন ভবন তৈরি হয়েছিল, তার কাছ থেকে আমরা যেমন নিয়ে আসলাম, কিন্তু তারপরে আরও বেশি যে এখন ঘরে ঘরে ওই ধরনের ভবন হয়ে গেছিল। সুতরাং এটা হয়নি কেন? কারণ পুরো সিস্টেমটাই চেঞ্জ করা যায়নি। সুতরাং আজকে আমরা ওই কারণে বলছি যে এখনই এই যে কথাটাকে, যে শব্দটাকে এইভাবে বলতে চাই যে এই সরকার গঠিত হওয়ার পরে আমার আকাঙ্ক্ষা থাকবে আমাদের ছাত্র বন্ধুরা তারা যে কথা বলেছে, ওই যে এক ফ্যাসিজম বাদ দিয়ে আর একটা ফ্যাসিজমের উত্থান আমরা চাই না, তাহলে সেইটা বুঝতে গেলে এটা আমাদের দেশের অনেক কিন্তু স্টক হোল্ডাররা আছেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হতে চাই, মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি বা তাদের পক্ষ থেকে। তারা বলছে যে আমরা এই ফ্যাসিবাদের, এক ফ্যাসিবাদ থেকে আরেক ফ্যাসিবাদের মধ্যে যেতে চায় না। তারা কি সাম্প্রতিক সময়ে অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগের পরে যে অরাজকতা দেখা দিল, বিশৃঙ্খলা দেখা দিল, মানুষ হত্যা, লুটপাট, ভাঙচুর, এটাকে মিন করে বলছে না পরিবর্তিত যে রাজনৈতিক শক্তি আসবে ক্ষমতা, সেটাকে মিন করছে? আমি জেনারেলি বলি, আমার ধারণা এই ঘটনার আগেই তারা চিন্তা করেছে যে তাদের হিসাবে, এটা আমার ধারণা থেকে বলছি, যে এই ধরনের একটা শাসক যাতে না আসে অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতের অভিজ্ঞতা থেকে আমার ধারণা সেটাই। আর এখন দেখে তারা সামনে রেখে তারা এখন দেখছে, ধরুন এখন অনেক জায়গায় দেখা গেছে দখলদারি, এক সাইনবোর্ড পাল্টে দেয় একটা সাইনবোর্ড, একটা ছবির বদলে তার এক ছবি, এটা দেখলেও তো তারা তো তরুণ প্রজন্ম, তারা তো আত্মত্যাগ করেই আসছে, তারা তো অন্য জায়গায় আসে নাই, সুতরাং হতে পারে। আচ্ছা, আমি যে জায়গায় ছিলাম সেটা আসি, সেটা হচ্ছে তাহলে এটা হলো কেন? এটা একটা কঠিন কথা, তবু আমি কথাটা যেহেতু আলোচনা হয়েছে তুলে রাখি, কারণ হয়তো সময় তুলে না বলাই উচিত, বারবারই বলি এটা। আমি আসলে একটা অর্থনৈতিক ব্যবস্থার যদি দুর্বৃত্ত ধারার হয়, তাহলে রাজনীতিও দুর্বৃত্তের ধারা, আপনি কিছু করতে পারবেন না। ধরুন উদাহরণ দিই, এটা অনেকের মনে নাই, এই প্রজন্মকে মনে থাকা দরকার। 90-এর গণঅভ্যুত্থানের পরে অনন্য কাজের মধ্যে একটা তো হয়েছিল আচরণবিধি, যেটা ছিল সে আলোচনা দরকার হলে পরে করি, কিন্তু যে কারণে বলেছি, ওইখানে কিন্তু প্রফেসর রেহমান সুবহানের নেতৃত্বে বিনা পয়সায়, আমাদের জানা মতে, উনি আরও ভালো জানেন, যে তারা কিন্তু টাস্কফোর্স করে বাংলাদেশের জন্য ইকোনমি সহ অন্য বিকল্প তুলে ধরেছিল। কিন্তু এটাই দুর্ভাগ্য শব্দটা চলে আসছে বলে বলি, কোনো শাসক গোষ্ঠী সে মানে কি বলে শোনে নাই, সে ক্ষমতা কুক্ষিগত করে নিজের স্বার্থেই কিন্তু কাজ করেছে, তারপরে যারাই ছিল। এবং দেখেন এই শাসক গোষ্ঠী যারা ছিল তার আগেও ছিল, এখনও ছিল। সুতরাং এইবারে অন্তত পক্ষে এই জায়গায় করতে হবে, ওই যে বললাম, আপনার এই ভিত্তিগুলো যদি রচনা করতে পারি। ধরুন আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা আমি বলেছি, ধরুন যদি আমাদের নির্বাচন কমিশন, ধরুন দুদক, আর বালালাম না, এইখানে হচ্ছে বিচার বিভাগ, গণমাধ্যম, যেখানে খালি কি বলে সব মত প্রকাশ করা যাবে, ওর থেকে একটা ভালো শব্দ হচ্ছে মত দ্বিমত প্রকাশ করা যাবে, এবং সেটা এইভাবে মানে আপনি জিনিসগুলোকে যদি করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনুপার্জিত আয় ভোগ করার স্বাধীনতা আমাদের সংবিধানে নাই। তাহলে দুর্নীতি লুটপাট করে যেটা করে, আপনি যদি এইখানে কঠোর অবস্থান নিতে পারেন এবং ইকোনমির যদি ওই ফুটাটা আপনি বন্ধ করতে পারেন, তখন দেখবেন এই জায়গাটা হবে না। সুতরাং রাষ্ট্র যদি ওই দায়িত্বগুলো নিয়ে যাওয়ার কাজটা করে, আমি রাষ্ট্রের কথাটা এই জন্য বললাম যে তাদের নামের সাথে যেহেতু আছে বৈষম্য বিরোধী কথা, তাহলে আপনি ওই রকম একটা জায়গায় যদি যান, যেটা আমাদের এই সংবিধানে অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও, কাটাছেড়ার পরেও, অসম্পূর্ণতার পরেও যতটুকু আছে, এইটাকে সম্পূর্ণতা দিয়েই যদি আমরা আগানোর কাজটা ভিত্তি জায়গায় করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এই জায়গায় আমি একটু শব্দ একটু বলি, সেটা হচ্ছে কথাটা দীপু ভাই বলেছেন যে রাজনৈতিক প্রচলিত ধারা, রাজনীতি যারা বিভিন্ন সময় ক্ষমতা ছিল, একথা আমরা স্বীকার করি না করি, তো ফেল করছে। এমনকি ধরেন হয়তো আমাদের যত দায়িত্ব পালন কথা ছিল, আমাদের ওকে রিভিজিট করা উচিত, যে যথাযথভাবে করতে পেরেছি কিনা। আমরা যদি না পারি, এটা তো খুবই স্বাভাবিক, বিকল্প শক্তির উত্থান হবে, আমরা হয়তো থাকবো, তারা হয়তো আমাদের সামনে থাকবে, আর আমরা যদি এইখানকার ধারণ করে আগাইতে পারি, আমরা সামনে থাকবো, অনেকে পেছনে থাকবে। আমি বলি সেটাই বিজ্ঞান, এখানে কোনো রাগ দুঃখের ব্যাপার নেই, বরঞ্চ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে আগানোর জন্যে এইটাকে আমাদেরকে ওয়েলকাম করেই আমাদের জনগণের যে অধিকার, এইটাকে যে ছিনতাই হয়ে গেছিল, সেইটা যে পুনর্প্রতিষ্ঠা আমাদের ছাত্র বন্ধুদের অভ্যর্থনের মধ্য দিয়ে হলো, সেইটাকে করার দিকে যেতে হবে। এখানে মনে রাখতে হবে হয়েছে আমি মুক্তিযুদ্ধকে সামনে রেখে আগাইতে হবে। আমি এই শব্দের জায়গা থেকে সাংবাদিক মুস্তাফা ফিরোজ, এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, এখন আমার বলতে সমস্যা নেই, আওয়ামী লীগ যে কাজটি করে গেছে, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন তো মুক্তিযুদ্ধ। এখন সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা করা হয়েছে, যেভাবে সেল করা হয়েছে, এখন প্রিন্স ভাই তো
আমি ব্যক্তিগত জায়গা থেকে বলে ফেললাম ভাই, প্রিন্স ভাই তো নিজে সাহস করে বলে ফেললেন। আমরা এখনো সাহস করে বলতে পারছি না মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযোদ্ধাদের কথা। এই সব শব্দগুলো তো এমন ভাবে বিক্রি করা হয়েছে যে এখন মানুষ বুকে ধারণ করলেও প্রকাশ্যে উচ্চারণ করতে পারছে না, এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গা থেকে আসলে আমাদের পুনরুদ্ধার সম্ভব কিনা? খুবই সম্ভব। এখন শোনেন, এখন পর্যন্ত যেটা হয়েছে বা হলো, আমি মনে করি এটা 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা নর্মাল না, এটা নর্মাল না। এইটা করার মতন প্রবৃত্তি মানুষের নেই। কিন্তু ওই যে ক্ষোভের থেকে আমরা যেমন দেখেন, একটা সিম্পল আমি বলি, বাসা বাড়িতে যখন নাকি ওই ছেলে মেয়ে বা ওয়াইফের সঙ্গে ঝগড়াঝাটি হয়, সে তখন কিন্তু ওই যে সামনে যে কাচের গ্লাস, যে গ্লাসে সে পানি খায়, সেটাও কিন্তু আঁচড় দিয়ে ভাঙে। হ্যাঁ, তো ভাঙে, তার মানে কি সে কি স্বাভাবিক না? এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন যা হচ্ছে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভের বহিঃপ্রকাশকে যদি আমি এখন বলি যে না, তাহলে তো বিপ্লব ব্যর্থ হয়ে গেল, তাহলে এই কি লুটপাটকারীরাই কি ক্ষমতা আসলো? নো, এইটা দিয়ে কলঙ্কিত করা হবে। আপনি দেখেন, যান মোড়ে মোড়ে যান, রাস্তার মোড়ে মোড়ে দেখেন এই রোদের মধ্যে কিভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা করতেছে। একজন বলতেছে যে কেউ কোনো ভিআইপি প্রোটোকল পাবে না, সবাই এক। এই যে চেতনা, এইটাই তো আমরা, এটাই বাংলাদেশ, এটাই মুক্তিযুদ্ধ। তো আমি মনে করি এটা পাস্ট। আইন হয়তো কিছু দুর্বৃত্ত থাকে অল্প সংখ্যক, তারা কিছু ঘটনা ঘটিয়েছে। পুলিশের ব্যাপারে আমি খুবই সরি। পুলিশের ব্যাপারেও যে মানুষের এই 15 বছর ধরে পুলিশ দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে, এটাও একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং শেষ সময় পর্যন্ত দ্বারা অত্যাচারিত হয়েছে, পুলিশের দ্বারা, সবাই না, সবাই না, একটা অংশ। এবং এর দায়ের জন্য পুলিশের কয়েকজন কর্মকর্তা, বিশেষ করে হারুন, বিপ্লব, হাবিব, মনিরুল, এইরকম কিছু এদের কিন্তু আমি কালকে এয়ারপোর্টে আসার পর আমাকে পুলিশের সাধারণ কয়েকজন সদস্য বলছে, স্যার আমাদের ওই স্যারদেরকে যদি না করে আমাদের উপর করে না, আমি না, আপনারা তো অপরাধী না। ওদের কারণেই কিন্তু এই একই অবস্থা। আজকের এই পুরো পরিণতি দায়ী হচ্ছে শেখ হাসিনা। আজকের এই দলকে বিপদে ফেলা, দলকে রীতিমতো নিশ্চিহ্ন করার অবস্থা, এই যে যা লুটপাট, যেই পরিস্থিতিটা হবে, এইটার কিন্তু পুরো দায় কিন্তু মূল কিন্তু সে, তার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি। সে যদি একটা সিস্টেমেটিক, তিনি তার দলের নেতা কর্মীদেরও বিপদে ফেলছে। তো এখন এইটুক মানে ক্ষোভ বিক্ষোভকে যদি আমি মানে খুব বড় করে সামনে আনি, এটা অন্যায় হবে। বরং এই ছাত্রনেতারা কি বলতেছে, তারা বলতেছে যে এইগুলি আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে সিস্টেম পরিবর্তন করা। তো সুতরাং আমি মনে করি যে একটা চমৎকার সূচনা আছে। বিচ্ছিন্ন এই ঘটনাগুলিকে আমি হাইলাইট না করে আমি বলবো যে সামগ্রিকভাবে নেতৃত্বের সূচনা, এবং যারা এই দায়িত্বটা নিয়ে কাজ করছে তাদের একটা চমৎকার একটা সম্ভাবনা। রাজনৈতিক দলগুলোর বরং এখন একটা বড় দায়িত্ব হলো, কারণ এরা তো বলছে না যে আমরা রাজনৈতিক দল করব, আমরাই ক্ষমতায় যাব, তা কিন্তু বলছে না। বরং এদের চিন্তাটা আমাদের বড় রাজনৈতিক দলগুলো যত দ্রুত ক্যাপচার করে, তারা তাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্রায়ন প্র্যাকটিস করা, এই ছাত্রদের মানসিকতাটা দলের মধ্যে তৈরি করা, এই কাজটা করলে মানে কি বলে বিপদ থেকে এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হবে। আর যদি না হয় তাহলে আমরা আবার সেই 1/11-এর সেই হতাশা, মুক্তি স্বাধীনতার পরের যে হতাশা, সেই হতাশাটা চেপে পড়বে। সুতরাং এটা সবাইকে সর্বস্তরে উপলব্ধি করতে হবে, প্রতিটা নাগরিককে, প্রতিটা রাজনৈতিক দলকে। তাহলেই আমার মনে হয় মানে মুক্তি সম্ভব। এবং আমি মনে করি যে ছাত্ররা কিন্তু তাদের দায়িত্ব ছেড়ে যায়নি এখনো, যেহেতু এখনও তারা দায়িত্ব পালন করছে, তারা কিন্তু এটার একটা চূড়ান্ত পরিণতি না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবে। তারা ক্লাসে যাবে সত্য, কিন্তু তাক করে থাকবে। কিন্তু তাদের প্রত্যেকেই কিন্তু কে কি বলতেছে, আলোচনা করতেছে, তাদের হাতে কিন্তু স্মার্টফোন আছে, ও খুব দ্রুত, ওরা যত দ্রুত সংগঠিত হবে রাজনৈতিক দলগুলো পারবে না। তো সুতরাং এইটা মাথায় রাখার দরকার। জবাবদিহিতা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে আমি এখানে কি কথা বলবো, আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে যে এই ছাত্রদের অভ্যুত্থানের চেতনাটা কি। ফলে ওই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে আমি যদি বলি যে এই তো শেষ, বিপ্লব শেষ, লুটপাট হচ্ছে, সুতরাং এই ছাত্রদের এইটা করা উচিত হয়নি, নো, এটা কারোরই বলা উচিত হবে না। বরং যা ঘটছে এটা দুর্ঘটনা হিসাবে ধরে নিয়ে কিভাবে আবার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা থানায় পুলিশ যাতে কাজে ফেরে এবং সেই পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে,
এটা হয়তো আর 1-2 দিনের ব্যাপার, তারপরে ঠিক হয়ে যাবে। আমি একটা প্রশ্নের উত্তর দুজনের কাছ থেকে নিয়ে একটা বিরতিতে যাব। সেই প্রশ্ন হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে কাজগুলো কথা আপনারা বলছেন, যে আশাবাদের কথাগুলো বলছেন, সেগুলো করতে গেলে তো একটা লং টাইম প্রয়োজন। যদি রুহিনুস প্রিন্স আপনি ছোট করে বলেন, তারপর আমি সাংবাদিক মুস্তাফা ফিরোজকে জানাবো। আমি এক কথাই বলি যে অ্যাকচুয়ালি অনেক কাজ অনেক সময় নাও লাগতে পারে, কারণ যেহেতু এইবার একটা জাগরণ হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা হয়েছে। আপনি এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে অন্তত পক্ষে 3টা কাজ সর্বোচ্চ, আমি বোঝার জন্য বলি, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে। আপনি এই 3টা জিনিস যদি একটা সেট করতে পারেন, আর যদি মনে করতে পারেন আপনার কোনো অনুপার্জিত আয় আপনি কোনোভাবে ভোগ করতে পারবেন না, এটা একটা। আর আপনি ওই যে হ্যালোর মধ্য দিয়ে বিশেষ জায়গায় যাবেন না, যোগ্যতার বিচারে আপনি যাবেন, তাহলে এইরকম ট্রেন্ড সেট করার জন্য জাতি তো প্রস্তুত হয়ে আছে, তরুণ প্রজন্ম সাক্ষী হয়ে আছে। সাক্ষী শব্দটার থেকে অন্য শব্দ বলা উচিত, যে তারা অলরেডি এটা করার কথাই বলছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমারও ধারণা যে তাদের কিন্তু সব সময়ের জন্য চোখ খোলা থাকবে, এবং থাকুক, এটাই আমি চাই। আমি এখান থেকেও আমি এই তরুণ প্রজন্মকে অনুরোধ করব যে যারাই আছে, এইটা আপনারা হাল ছেড়ে দেওয়া যাবে না। সবসময় মনে করতে হবে এই দেশটা আমাদের সবার, আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। মুক্তিযুদ্ধকে নিয়ে যারা ব্যবসা করেছে, এই বয়ান আর বাংলাদেশে চলবে না, কারণ এগুলো শহীদের রক্তদানে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেইখানে যারা মুক্তিযুদ্ধে গেছিল তারা কি বলছিল, যে আমরা একটা সাম্যের দেশ চাই, আমরা চাই প্রত্যেকটা মানুষের নাগরিক মর্যাদা থাকবে, আমরা আইনের শাসন চাই। তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের 4 মূলনীতি ছিল। এইটা যারা অ্যাবেন্ডেন্ট করেছে, তারা তো বাংলাদেশের কি বলে যে কথা বলার সুযোগ পাবে না। তো এই ব্যবসার তো সুযোগ দেওয়া যাবে না। এইটা চিরতরেই বন্ধ করার জন্য যা যা করার সেটা করতে হবে। এবং ওই বয়ানের বাইরে মুক্তিযুদ্ধের যে প্রকৃত বয়ান, সেই বয়ানটাই জনগণের সামনে থাকবে। তাহলে আমাদের একটা মুক্তিযুদ্ধের চেতনা আমাদের পেছনে আছে, 90-এর চেতনা আছে, আর এইবারের একটা বিশেষ চেতনা। এইটাকে ধরলে এই বাংলাদেশকে অগ্রসর করা এবং পুরো জনগোষ্ঠীকে আর উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া বেশি সময়ের প্রয়োজন বলে আমরা অন্ততপক্ষে মনে করি না। জি, সেম একই। হ্যাঁ, মানে না, আমার মূল প্রশ্নটা ছিল যে এই সমস্যাগুলো, কাজগুলো করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, নাকি ওই গতানুগতিক 3 মাস যেটা আমাদের সংবিধান রয়েছে, বা এই ধরনের সময়ের মধ্যেই সম্ভব? একটা বিপ্লবের মধ্যে দিয়ে কাজ অনেক দ্রুত হয়। এটা 1 মাসও সম্ভব, 2 মাসও সম্ভব, 2 বছর, এটা কোনো ব্যাপার না। মূল কথা হলো যে আমার তো ক্ষমতাটা তো জনগণের ক্ষমতা। যারা আসবে সে যদি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, সে তত্ত্বাবধায়ক সরকার নাকি কেয়ারটেকার সরকার, সে সিপিপির সরকার, বিএনপির সরকার, আওয়ামী লীগের সরকার, আমার তো ওইটা দেখার দরকার নেই। আমার কথা হলো যে আমি আউটকামটা কি, আমি মানে গণমাধ্যম কর্মী হিসাবে আমি কি স্বাধীনভাবে কথা বলতে পারছি কিনা, আমি গণভবনে যে স্ট্রেট প্রশ্ন করতে পারবো নাকি তৈল দিতে হবে। এবং আমি তো এই ছাত্রদেরকে বলবো যে গণভবনে কিছুদিন মানে পাহারা দিয়ে, লাঠিসোঁটা দিয়ে, যখন কি সংবাদ সম্মেলনে কোনো সরকার প্রধান কথা বলবে, সাংবাদিকরা তৈলাক্ত প্রশ্ন করার সাথে সাথে তাকে যেন ঘাট ধরে বের করে দেয়। কিন্তু আমি কেন ক্ষুব্ধ, কারণ এদের কারণে কিন্তু আমরাও বিপদে। সাংবাদিক হিসাবে শ্রদ্ধার ছিল মানুষের কাছে, এখন আমাদেরকে ঘৃণা করে কেন? তারা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখে যে এখানে একটা তৈলাক্ত প্রদর্শনী, একটা কার্টুন ছবি হতো, যখন সংবাদ সম্মেলন হতো, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, এই নামটাই হয়েছে এটা। এই প্রশংসামূলক না করে আমরা একদম স্ট্রেট প্রশ্ন করার যারা অধিকারী, তারা থাকবে সংবাদ সম্মেলনে, আগে পিছে কোনো রকম প্রশংসামূলক কথা বলার সাথে সাথে তাকে ওখান থেকে বহিষ্কার করতে হবে। এই চেতনাটা আপনি বলছেন নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, যে তাই না? কোনো শক্তি, হ্যাঁ, এখানে পান না, এটাকে দল আমি বলি যে প্লিজ, এটা সিস্টেম। এখানে কোন বিএনপি, আওয়ামী লীগ, কোনো কিছু না, এটা সিস্টেম দাঁড়ায় গেছে। আমি নিজেই একটা দল, আমি নিজেই প্রতিনিধি। প্রিন্স ভাই দল করতে পারে, সেও যেমন রিপ্রেজেন্ট করে, আমিও কিন্তু যখন কথা বলতেছি আমার পেছনেও কিন্তু অনেক জনগণের সহমত আছে, তাই না? তার মানে আমিও রিপ্রেজেন্ট করতেছি, উনিও করতেছে। কিন্তু তো এই চেতনাটা যদি আমাদের থাকে, এবং এই গণঅভ্যুত্থানের মধ্যে যদি আমরা সাংবাদিকরা গণভবনে যে বা বঙ্গভবনে যে আবার হাত কসলায় যদি প্রশংসা করে যদি প্রশ্ন না করি, প্রশ্ন নাই তো ওই এটাকে আমাদেরকেও ঠিক করতে হবে। গণমাধ্যমের জন্য অনেক সংস্কারের কাজ বাকি আছে। যারা স্বৈরাচারের দোষর ছিল, এই মালিকদের ব্যাপারে চিন্তা করতে হবে। টিভির লাইসেন্স কিভাবে দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, কাদের হাতে, এই মাফিয়াদেরকে রক্ষা করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে নাকি পেশাদারিত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে, এগুলি পুনর্বিবেচনার জন্য আমি মনে করি যে গণমাধ্যমের জন্য একটা পৃথক কমিশন দরকার। সেই কমিশনের
সুপারিশের আলোকে পুরো গণমাধ্যমকে ঢেলে সাজাইতে হবে। গণমাধ্যম অত্যন্ত সেন্সিটিভ, তারা জনগণের পথকে উনি যা কথা বলেন সব রিপ্রেজেন্ট করে। ফলে এই জায়গাটা একটা ইয়ারকি মারার জায়গা না, গান বাজনার অনুষ্ঠানের জায়গা না। ফলে এটাকে ঠিক করতে হবে। এটা আমাদের গণমাধ্যমের কর্মীদেরকে সংগঠিত হইতে হবে এবং এই ছাত্র ব্রিগেডের সহায়তা নিতে হবে। আমি মনে করি প্রতিটা জায়গায় ওদের দরকার, এই তরুণ প্রজন্মকে দরকার। সেই পথ আপনারও দেখার অনেক কিছু বাকি আছে, আপনি নিশ্চয়ই নেতৃত্ব দেবেন, আমরা সেটি চাই। সেই ধরনের মানে গণমাধ্যমের গণ আন্দোলনে আমরা এক্সপায়ার হয়ে গেছি, আমাদের আর নেতৃত্ব দেওয়ার দরকার নেই। আমরা ফিরছি আলোচনায়। দর্শক, নিটুডাটা 21 রাতে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, নিটুডাটা 21 রাতে আলোচনা করছি অন্তর্বর্তীকালীন সরকার ভাবনার বিষয়ে। রুহুল হোসেন প্রিন্স, প্রথমেই কোন কাজটাতে হাত দেওয়া উচিত? যদিও এখন কোনো ফরম্যাট দাঁড়ায়নি অন্তর্বর্তীকালীন সরকার, তবে আমরা জানতে পারছি কে কে আসতে পারেন, এরকম একটা সম্ভাবনামূলক এখনো পর্যন্ত যেটি জানা গেছে। এসেই কোন কাজে হাত দেওয়া উচিত? এবং একটি প্রসঙ্গ আনতে চাই, সব কিছুতে সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে। সংস্কার না হয় একটা পরিবর্তন, পুলিশে সেনাবাহিনী অনেকে আটক করা হচ্ছে, নানান জায়গায় পরিবর্তন, অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশন তো নিশ্চয়ই এই নির্বাহী কমিশনের আন্ডারে নিশ্চয়ই নির্বাচন সম্ভব নয়। এটিকে চেঞ্জ করতে গেলে আসলে, যেহেতু এটি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওইটা কি পদত্যাগ করলে সমাধান মিলবে? না, আমি এটা খুবই কারেক্টলি আপনি তুলে ধরছেন, এটা খুব জরুরি প্রশ্ন আমি মনে করি। প্রথম কথা, এটা যেটা আমরা বুঝি, পরিবর্তন মানেই কিন্তু কি বলে সংস্কার না। সংস্কার যে দরকার, আগে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে উইদাউট সংস্কার এটা আগাবে না। ওর আগে বোধহয় দরকার আমরা পুরো ব্যবস্থাটাকে বদল করতে হবে। সেই ব্যবস্থা বদলের জন্য সংস্কার করে আগাইতে হবে। পরিবর্তন মানে কিন্তু সংস্কার না, নিশ্চয়ই না। একটু খালি শুরু, তাহলে হ্যাঁ, সেটাও আমি জানি না, শুরু আমি বলছি না, পরিবর্তন ঠিকই আছে, কিন্তু তাহলে সংস্কার মানে একেবারে তার এইম অ্যান্ড অবজেক্ট কি সেইটাকে ধরে আগাইতে হবে। তাহলে সেই কাজের একটা অন্যতম জায়গা হলো, আমি তার আগে বলি, এখন দরকার হচ্ছে যে আজকে নানা জায়গায় মানুষের মধ্যে যে ক্ষোভ দুঃখ হয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, এটাকে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাটা হচ্ছে প্রধান কাজ। আগে মনে রাখতে হবে এই কাজটা খুব জরুরি। এইটা আনার মধ্য দিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সে জনগণের কাছে প্রথমে জনগণের কাছে সে নির্ভরযোগ্যতার জায়গায় যাবে এবং পাহারাদারের ভূমিকা, ছাত্র সহ এখানে অন্য সবাইকে, জনগণকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, যাতে করে কোথাও অন্যায়, অত্যাচার, অবিচার না হয়। এইটুকু হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আলটিমেটলি আমি কবে করি, আজ করি, কাল করি আর পরশু করি, আলটিমেটলি তো ইলেকশনের জায়গায় যেতে হবে। আমরা মনে করি যে প্রথমত আপনি যেমন ধরেন এই ক্ষেত্রে দুইটা কোশ্চেন রয়ে গেছে, যে একটা হচ্ছে যে আমরা কিভাবে নির্বাচন কমিশন গঠন করব। একটা আমাদের অনেকদিন ধরে আমাদের সংবিধানে ছিল, যেটা নিয়ে আসতে হবে, আইন করে করতে হবে, কিন্তু আইন করলেও এইখানে আমি মনে করি যে আলোচনার ভিত্তিতে, মানে যারা এই রাজনৈতিক দল এবং অন্যান্য সবার সাথে আলোচনার ভিত্তি থেকে এমন কতগুলো মানুষকে চুজ করতে হবে যারা কারা ক্ষমতার দিকে তাকাবে না, সে তাকাবে আইনের দিকে, তার দায়িত্ব কর্তব্যের দিকে। এবং মানুষকে নিশ্চিত করতে হবে, আমাদের বিবেচনায় দুইটা কাজ, একটা হচ্ছে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে ওই রকম লোক চুজ করেন। আর একটা হচ্ছে, আমি বলি যে ওই লোকগুলোর সাথে দীর্ঘদিন ধরে বলছি, ওই যে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার নিশ্চয়তা করতে হলে 1, 2, 3, 4, 5, 6 কি করা দরকার, এইটা হচ্ছে সংস্কারের মূল কাজ। সেই কাজগুলো করতে হবে। তা সেই কথাটা আমি মনে করি এই মুহূর্তে আলোচনা করেই করতে হবে। আপনি কি এই মুহূর্তে এই ধরনের কোনো মন্তব্য করতে পারবেন কিনা, যেহেতু একটা প্রসেস তো ছিল এই কমিশন গঠনের পিছনে, এই কথিত আইন করা হয়েছিল একটি, তারপর সার্চ কমিটির মাধ্যমে খুঁজে নেওয়া ইত্যাদি, সেই সুযোগ তো আর নিশ্চয়ই নেই। তাহলে কি বিকল্প? আমি কোনো সমস্যা দেখি না, কিন্তু আমি সমস্যা দেখি না। কেন? ধরেন ওইখানে যেটা বলা হয়েছে, সার্চ কমিটিতে লেখা যা আছে যে এনআরআর দেবেন, পরে উনি ঠিক করবেন, এই তো উনি এনআরআর দেবেনের আগেই যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নেয়, নামগুলো যদি ঠিক থাকে, আর ধরেন যিনি শেষে করছেন তিনি যদি দলীয় না হন, মানে কি বা দলবাজ না হন, তিনি যদি সব বাস্তবতা বিবেচনা করে করেন, তাহলে এই সংকট 1 নম্বর দেখি না। তিনি তো আর সেই ক্ষমতা এখন আর নেই, সেটাই বলছি। আমি বলছি ক্ষমতা আমি থাকা না থাকার থেকে আমি ব্যক্তি কোনো না বলে বলছি এই একটা। আর একটা হচ্ছে, যদি আমরা ঠিক করতে পারি যে সংস্কারের জন্য, ধরেন কথার কথা, আমি একটা আজকে এত আলোচনা, একদিন ওটা নিয়ে আলোচনা করতে পারি, ধরেন যদি এরকম একটা হয়, যেমন মনে আছে আগের বার যখন আমরা সংস্কারে আমরা সব দল মিলে কাজ করছিলাম, তাতে কিন্তু এই যে আজকে অনেকে ব্যক্তির কৃতিত্ব বলতো, এটা কারেক্ট না। কারণ এই যে একরঙা পোস্টার হবে, টাকার ব্যাপার ছিল, খেলা বন্ধ হবে, বুঝছেন, তারপরে যে বিভিন্ন যে ছিল ক্লজ, ওটা কিন্তু সম্মিলিত আলোচনার ফসল। তা আমি একটা উদাহরণ দিই, যদি আজকে আমরা একটা ক্লজ করতে পারি যে নির্বাচনে যারা দাঁড়াবে তারা এই যোগ্যতা, অযোগ্যতা এইটুক, ওটা পরে না হয়ে গেলাম,
কিন্তু সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনই নেবে, সে তার প্রচার প্রপাগান্ডা করবে। আপনি সম অধিকারের ভিত্তিতে হবে, তাইলে আপনি দাঁড়ানোর ক্ষেত্রেও টাকার খেলা আপনি বন্ধ করতে পারবেন। আপনি প্রশাসনের খেলা তো আগেই আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনি এটা সম অধিকারের জায়গায় যেতে পারবেন। আপনি যদি নিশ্চিত করতে পারেন যে ভোট কে কোথায় দিল না দিল এইটার কেউ নিয়ে কোশ্চেন করতে পারবে না, কোশ্চেন করলে হি অর শি উইল পানিশড, তাহলে তো আপনি নির্দ্বিধায় জনগণ কিন্তু তার জিনিসটা বেছে নিতে পারবে। এবং সেই বেছে নেওয়ার মধ্যে দিয়ে আপনি মাঝে একটা কোশ্চেন করেছিলেন যে এই ধরনের ঘটনার পরে যদি একটা রাজনৈতিক দল এসে আবার ফ্যাসিবাদ বা ওই ধরনের কিছু হবে কিনা, আমি পপুলার টার্ম হিসেবে বলি, ধরেন মানুষ যদি বারবার এইরকম জায়গায় দিতে পারে, তাহলে সেই যদি দেখে যে আজকে আমি ভোট দিলে যাকে আনলাম সে যদি আমার দায়িত্ব পালন না করে, আমি যদি আরেকটা ক্লজ রাখি যে রিকল সিস্টেম করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আসতে একবারে না পারি, পরের বারের জন্য আলটিমেটলি একটা ডেমোক্রেটিক আবহাওয়া তৈরি হচ্ছে। তারা যদি ইকোনমির ওই জায়গাটা আমরা করতে পারি। মোস্তাফা ফিরোজ, বিচার ব্যবস্থা নিয়ে কথা উঠছে দীর্ঘদিন ধরে, এবং বিশেষ করে যদি এই সহিংসতাকে সামনে রেখে আমরা কথা বলি, মানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটানো হয়েছে, কারা ঘটিয়েছে, কি করেছে, সব আমরা জানি, এবং সেগুলো নিবৃত্তির জন্য বিচারপতি বা আমরা হাইকোর্ট বলি তাদের একটা রোল ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি সেই রোলটা। ইভেন আমি গতকাল এই প্রশ্ন করছি, এখনও করছি, যে 6 সমন্বয়ককে আটকে রাখা হলো, তাদেরকে ছাড়া হবে কি না এটিও 3 দিন 4 দিন ধরে ঝুলিয়ে রাখলো, শেষ পর্যন্ত রায় দেয়নি, তার আগেই সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যাও, এই যে দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগ করা, বিচারপতি নিয়োগ করা, আমি জানি না এটা আদালত অবমাননা হচ্ছে কিনা, এটা ওপেন সিক্রেট, দলীয় ভিত্তিতেই তো বিচার সব জায়গার মতন বিচারপতিদের নিয়োগ দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে, যদি 2-1 বাদে। এই জায়গায় কি আদৌ কোনো সংস্কার আসবে? এটা খুব জরুরি। সবচেয়ে আমি মনে করি যে মানে 3-4টার মধ্যে এটা অন্যতম। বিচার হচ্ছে, বিচার না হলে তো আমি আর কিছু থাকে না, একটা দেশের আর কিচ্ছু থাকে না। তো এই বিচারটার যেই পরিণতি, এখন যেই অবস্থা, এটা তো একটা মানে জাস্ট কি বলবো, আওয়ামী লীগের কাছেও হয়তো কিছু মানে কিছু লোক ছিল যারা হয়তো জাস্টিস করার মতো এই বিচার বিভাগটাকে একেবারে নিচ থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে, এটা মানে ইতিহাসের চরম একটা আস্থা কুড়ে একটা মানে এতে নিক্ষিপ্ত হয়ে গেছে। এর মতন খারাপ জিনিস নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, আমি সব বললাম, আদালত অবমাননা কেন, এটার জন্য আমার 12 বছর যদি কারাদণ্ড দেয়, আমি এটা দায়িত্ব নিয়ে আমি আপনার সঙ্গে এই আছি। বিচার বিভাগের একেবারে খোল নলছে যদি না পাল্টানো হয়, এটা হবে আরেকটা ডিজাস্টার। ধরেন শোনেন, আমি বলবো তো মাঝে মধ্যে পাকিস্তানের উদাহরণ আনতাম। অনেক ক্ষেত্রে পাকিস্তানের বিচার বিভাগ, আপনার মনে ক্ষমতার পরিবর্তনের পরে তারা প্রেসিডেন্টের কাছে যে বলছে যে ওখানকার ইন্টেলিজেন্স তাদেরকে প্রেশার দিচ্ছে ইমরান খানের ব্যাপারে, তারা রিভোল্ট করছে। তার মানে একটা চেতনা পাকিস্তানের মতন রাষ্ট্রীয় আছে, আমাদের এখানে আছে। আজকে টোটাল এত জনের এই যে মৃত্যু, এর তো দায় আছে এই হাইকোর্টের বিচারপতিরা। কেন ওই দলের কথা শুনে এই কি বলে তাদের যে কোটার যে পরিপত্রটা এটা বাতিল করলো? এটা জানে না কেউ, এটা বিচার বিভাগ নিজে নিজে করছে। নিজে নিজে করার দিন শেষ হয়ে গেছে যখন সিনহাকে বের করে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু বিচার বিভাগ নাই বাংলাদেশে। সুতরাং উচ্চ আদালতে ধস আর নিম্ন আদালত তো ওখানে করছে, যে যাই বলুক না কেন রিমান্ড 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 5 দিন 7 দিন করে। তো সুতরাং এই সব এদের তো শুধু আমি বলছি কি, দেখেন এখন বিচার করলে আপনি ব্যক্তির ধরে ধরে বিচার করতে পারবেন, সেটা অন্য কথা। সুতরাং এই টোটাল সিস্টেমটাকে আপনাকে বদল করতে হবে। কিভাবে মানে বিচারকরা নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত স্বাধীনভাবে বিচার করবে, রাষ্ট্রের আইন এবং সংবিধান দেখে, এইটা হলো বড় কথা। কোনো দল কোনো সরকারের মুখের দিকে না তাকায় তারা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী বিচার করবে, এই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে। প্রিন্স, অনেকে বলছেন যে ভারতের খেলা এখনো শেষ হয়নি, এবং ভারতের সর্বশেষ কি মানে শেখ হাসিনা পদত্যাগ করার আগ পর্যন্ত যেভাবে আমরা দেখছিলাম, বা গত 16 বছর ধরে ভারতের একটি অবস্থান ছিল, এবং একই অবস্থান তার আগেও আমরা দেখেছি। মানে অনেকে বলেন যে 71-এ আমাদের মূল শত্রু ছিল পাকিস্তান, আর এখন আমাদের মূল শত্রু ভারত। তো এই বিষয়ে আপনার ছোট করে একটা মন্তব্য চাচ্ছি, যে আসলে বিষয়টি এরকম আমি ওই ছোট মন্তব্য ছোট খালি যে কোশ্চেন করেছেন, যে আপনি বললেন আকাঙ্ক্ষা, যেটা বললেন আমি আকাঙ্ক্ষার কথাটা আগে বলি, যে আদৌ কি আসবে আপনি যে বললেন না, আমি বললাম যে প্রশ্নটা উত্তরটা আমরা এইভাবে নেওয়া ভালো, আমাদেরকে করতে হবে। আচ্ছা, করতে হবে। আপনি ওই যে বিভিন্ন বললাম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে তার নিয়ম নীতিমূলত আমাদের সংবিধান অনুযায়ী চলে, কোনো ব্যক্তির কোনো দলের ইচ্ছা না চলে, সেটা আমাদের করতেই হবে।
আমরা এই জায়গাটায় থাকা বোধহয় দরকার এই গণঅভ্যুত্থানের পরে। এই গেল ওই প্রশ্নটা শেষ করি। আসছি ওইটাই কথা এখনো ভারতের কোনো রোল আছে কিনা একটা কনস্পিরেসি আমি পরে আসছি। এই হচ্ছে কথা। আর আপনি যখন বললেন এটা মনে রাখতে হবে, আমরা অনেকদিন ধরে বলছি, শুধু ভারত না, আমাদের এই দেশে কিন্তু যে আমাদের কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তিগুলো একটা খেলা, যে বিষয় ভূ রাজনৈতিক কারণে এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খেলা এটা দীর্ঘদিন ধরে আছে, অনেক দিন ধরে চলবে। এই জায়গায় আমি বেশি মনে প্রভাব করি তো ছিল ভারতের, ন্যাচারাল ভারতের প্রভাব, এবং হ্যাঁ। জানি আমরা ইলেকশনের সময় তারা কি করছে না করছে, বিভিন্ন ইলেকশনের সময় 14, 18 অন্য জায়গায়, এগুলো আমরা জানি সবই। কিন্তু আমি বলছি যদি আমরা এইখানে জাতিকে আমি যে এইগুলোর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকি, যে আমার দেশ, আমার মানুষ, আমাদের সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মানুষকে নিয়ে আমরা আগাবো, কাউকে কোনোটা ব্যবসা করতে দেবো না, তাহলে কিন্তু এই সবই পরাস্ত করা যাবে। এইটাকে আমি কোনো সংকট মনে করি না। আমি খালি একটা উদাহরণ দিয়ে শেষ করি। এর আগে একদিন বলছিলাম, ছোট রাষ্ট্র কিউবা দুরবস্থায় আছে, আমেরিকান কি বলে যে তার পেটের মধ্যে ইকোনমির 12টা বাজায় দিচ্ছে, তাকে কিছু যেতে দেয় না, তারপরে তারা আছে কেন জানেন? আমি 2 বছর আগে সেখানে গেছিলাম, যে তাদের নিজেদের আত্মমর্যাদায় জাতীয় ঐক্যবদ্ধ আছে। সুতরাং আমরা যদি এইখানে করতে পারি, আপনি বিদেশের নানা খেলা চলতে থাকবে, এই খেলা কিন্তু আর থাকবে বলে আমার মনে হয় না। আমি বিশ্বাস করি এখানে ভারতকে বা অন্য কোনো দেশকে ভিলেন বানানোর কিছু নেই। এটা আমরা আমাদের প্রয়োজনে আমরা এইসব দেশগুলোকে টেনে এনে আমরা একটা বিতর্কের মধ্যে ফেলছি। এবং আমি মনে করি যে এই পরিবর্তনের পর ভারতের রোল তো খারাপ কি, তারা তো বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে, আলোচনা করে পার্লামেন্টে আলোচনা হয়েছে, তারা তো ইন্টারাপ্ট করেনি, তারা তাদের উদ্বেগ, কনসার্ন যে তাদের নাগরিকরা এখানে আছে, সংখ্যালঘুরা উদ্বেগ প্রকাশ করছে। এমনকি শেখ হাসিনাকে বলছে যে তার কাছে জানতে চাওয়া হবে তার পরিকল্পনা কি। তার মানে তারাও মানে একটা রিপোর্টার বলছে যে এখন শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে গেছে, কারণ তাকে রেখে, যেহেতু সে তার নির্দেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশ এখন বিচার করতে চাইবে, তো সুতরাং তাকে রেখে তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হবে না। তো ডেফিনেটলি বাংলাদেশ চাইলে ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, বাংলাদেশে ফেরত দিতে হবে, এবং বাংলাদেশে যদি ফেরত না দেয়, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তাকে ইন্টারন্যাশনাল কোর্ট ফেস করতে হবে, কারণ এখানে শিশু হত্যা হয়েছে। আসামি করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আসামি তো এখনো করা হয়নি বা মামলাও হয়নি, কেন তো আমরা সত্যি কথা বলছি, সরকারবিহীন অবস্থায় পর্যায়ক্রমে আইনগতভাবে, আমার কথা হলো যেটাই হোক না কেন আইনগতভাবে চলতে থাকবে, কারোর প্রতি এ করা দরকার। তো ভারত একটা বেকায়দায় পড়ছে, কিন্তু এখন কিন্তু এই বরং মানে শেখ হাসিনাকে নিয়ে এসে তো তারা তো যুদ্ধ, সামরিক বাহিনী পাড়ায় যুদ্ধ করেনি। তো তার মানে কি, তার মানে তারা একটা রাষ্ট্র বাংলাদেশকে এখন আমরা আমাদের মর্যাদাটা, প্রিন্স ভাই যেটা বলছে, ওইটা আমরা যদি দাঁড় করাইতে পারি, কেউ আমরা কি এটার থেকে এখন অনেকে বলে তো আমেরিকা মানে পেছনে পেছনে আমেরিকা মদত দিচ্ছে, আমি ওই জায়গা থেকে আমেরিকার তাবেদার হব না, আমি ওই জায়গা থেকে ঘরপুরা গরুর মতো আমাদের অবস্থা। কেউ বলছেন যে আমেরিকা খেলছে পেছন থেকে, আবার কেউ বলছেন এখানে আবার ভারত অন্য খেলা খেলছে, শেখ হাসিনাকে রক্ষা করছে, তারা আবার রিভাইভ করার চেষ্টা করবে এর জন্য, আওয়ামী লীগের জন্য। আসলে কি এরকম কোনো খেলা? আমি মনে করি কোনো খেলা নেই। আমরা যদি রাষ্ট্রটাকে আমরা আমাদের মতন করে গড়ে তুলে বলতে পারি যে এই আমাদের পলিসি, আমাদের এই সব ঠিক, আমরা কেউ আমাদেরকে তাবেদার বানানোর সাহস পাবে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের চুক্তি সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে, আমাকে ক্ষমতা রাখার ভিত্তিতে না। তো সুতরাং আমরা আসলে ব্যাপারটা হলে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমরাই তো ঠিক নেই। আমরা যদি ঠিক হই, তারপরে না যদি কেউ সাহস পাবে না। যে প্রিন্স ভাই যেটা বললো, কিউবাকে পারে না কেন, ওই যে জাতীয়তাবোধ, তা আমাদের 20 কোটি মানুষ আমাদের সেই জাতীয়তাবোধ চেতনায় করলে ভারতের মতন একদম সাইজ হয়ে যাবে, আমেরিকা, রাশিয়া সবাই আর আমি যদি কারাপ্ট হই, তখন তো চীন ঢুকতে চাইবে, ভারত ঢুকতে চাইবে, আমেরিকা তার স্বার্থে ঢুকতে চাইবে। সুতরাং আমরা মূল ব্যক্তি হলো আমরা ঠিক হই, আমরা ঠিক করে তারপরে বাকিদের তো চাইবে, খুব স্বাভাবিক। কিন্তু যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায়, সেখানে তো আবার দর কষাকষি বিষয়ও থাকে, সেই দর কষাকষি তো লাভবান হওয়া যায়। মানে আমি বলছি চীন ঢুকতে চাইছে, ভারত ঢুকতে চাইছে, যদি মেরুদণ্ডটা আমরা সোজা করে রাখতাম, তাহলে নিশ্চয়ই আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকতাম, যে ঠিক আছে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, কিন্তু আমাদেরকে কি দিবা, সেই জায়গাটা তো মনে হয়। দেখেন, ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, তার স্বার্থ রক্ষার পরিণতি কি হয় তো আমরা দেখলাম। তা আমার মনে হয় এই আত্ম উপলব্ধি তাদের মধ্যে হোক কি হোক না, সেটা আমার কনসার্ন না। জনগণ এদের বিরুদ্ধে যে রায় দিয়েছে, এই রায়কে ধরে আমরা জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, আমাদের পুরো বাঙালি, আদিবাসী সবাই মিলে, তাহলে দেখবেন এই সংকট থাকবে না। আমরা ফিরছি আলোচনাতে। এই দর্শক, নিটল টাটা 21 রাতে আরও একটি বিরতি, ফিরছি খুব শিগগির, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
আরও একবার আমন্ত্রণ নিটল টাটা 21 রাতে। সামুদ্রিক মুস্তাফা ফিরোজ, যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলোর কথা বলছিল বা বলা হচ্ছিল এবং ষড়যন্ত্রগুলো, আমরা তো বলি নিশ্চয়ই বলে আসছি যে না আমরা কাউকে পরোয়া করি না বা আমরা নিজেরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। আসলে কি সেই অবস্থায় আমরা পৌঁছেছি? আমি তো মনে করি পৌঁছে গেছি। দেখেন কেন পৌঁছে গেছি, আমি এটা দাবি নিয়ে কেন বলছি, যে মানুষটা এখন মানে শেখ হাসিনার ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছে, সেই মানুষটাকে এর আগেও কিন্তু 2 দফা তাকে প্রস্তাব করা হয়েছে, উনি রাজি হননি। এইবারে এই অভ্যুত্থানে মধ্য দিয়ে ছাত্রদের আহ্বান অনুরোধটা উনি উপেক্ষা করেননি। 2 দফা মানে কোন 2 দফার কথা বলছেন? প্রফেসর ইউনূস এর আগে 111 এবং তার আগে 2 দফা, আচ্ছা, ওই যখন কি এরশাদ পতনের পর এবং আচ্ছা তাকে প্রস্তাব করা হয়েছিল, তাকে প্রস্তাব করা হয়েছে, তিনি কিন্তু কেয়ারটেকারের চিফ বা কেয়ারটেকার সরকারে আসতে চান। তো এইবার এই অভ্যুত্থানটাকে দেখেন, উনিও উনার মতন মানুষও কিন্তু উপেক্ষা করেননি। আচ্ছা ধরেন তো উনার তো যেহেতু মানে পরীক্ষিত, যেহেতু উনি আগে আমন্ত্রণ পেয়েও তিনি দায়িত্ব নেননি। আচ্ছা উনার মতন মানুষ, উনি কি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন, তার মানে একটা 3 মাস হোক 6 মাস হোক 1 বছর হোক একটা টার্মের জন্য আসছেন, একটা নির্দিষ্ট লক্ষ্যে সে কাজ করবেন, তারপর আবার ফিরবেন, এবং এটি তো হওয়া উচিত। ক্ষমতায় আসা মানে তো আমি না যে আমি আজীবন থাকবো। তো এই মানুষটা কেন নতজানু হবে? কেন নতজানু হবে? হওয়ার কারণটা কি? ইন্টারন্যাশনালি তার যে অর্জন এবং তাকে বিভিন্ন রাষ্ট্র যে পরিমাণ সম্মান করে, উনার কাছ থেকে উনি কেন নতজানু হবেন আর উনার কাছ থেকে কে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন? ওনার অবস্থান, ওনার বক্তব্য, ওনার পলিসি ঠিক করে দেবে যে নো, বাংলাদেশ কি, বাংলাদেশকে নতুন করে বিশ্ব জানতে শুরু করবে। আমি হোপ, এটা আমার প্রত্যাশা। আমি বললাম তো, প্রত্যাশাও যদি কখনো হেরফের হয়, আমার জাগ্রত জনতা কিন্তু রেডি আছে, আমার ছাত্র ব্রিগেড এরা কিন্তু রেডি আছে। সুতরাং এই চাপটা কিন্তু বিশাল ছাত্র এবং তার সাথে জনতা, সুতরাং সবাই কিন্তু সাইজ হইতে হবে। আমাদের প্রত্যেকেরই আত্মশুদ্ধির ব্যাপার আছে। নতুন যে সরকারের পেছনে কিন্তু এই শক্তিটা বড় একটা কাজ হবে। ফলে আন্তর্জাতিক মহলও কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু পর্যালোচনা করছে, তারা দেখছে। সুতরাং নতুন সরকারের সঙ্গে সম্মানের সঙ্গে সততার ভিত্তিতে, সমতার ভিত্তিতে কিন্তু তারা এগোবে। এমন কোনো সুবিধা এই ছাত্রদেরকে ব্যবহার করা আমি পজিটিভ অর্থে বলছি, দেশের স্বার্থে ব্যবহার করার কোনো ফর্মাল ওয়ে কি আছে? ছায়া সরকার গঠন বা এদের নেতৃত্ব অন্য কিছু করা? তাদের অবশ্যই আছে। এই যদি এই অন্তর্বর্তী সরকারে যদি তাদের একজন প্রতিনিধি থাকে, তাহলে এইটা অন্তর্বর্তী সরকার তো আর বছর পর বছর থাকবে না। থাকবে না, রাজনৈতিক দলই তো করবে। এটা তো তার কাজ না, এটা তো আপনার আমারও কাজ না। বিশ্বাস তো থাকছে না অন্য কোনো দলের প্রতি। কেন থাকবে না? কেন? রাজনীতিটা কি? রাজনীতিটা তো আমরা তো গঠন হয়েছে কি, আমরা রাজনীতিটাকেই একদম করে ফেলছি, এমন নষ্ট করছি। রাজনীতি মানেই খারাপ জিনিস, এটা যারা করে এটা ভালো কিছু করে না। তো সেটার পরিবর্তন অলরেডি সূচনা হয়েছে এবং আগামী 3, 4, 5, 6 মাসের মধ্যে টোটাল পরিবর্তনটা হবে। তো সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই তো রাজনৈতিক দল বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলবিহীনভাবে একটা রাষ্ট্র কিন্তু চলে না, এবং চলতে দেওয়া উচিতও না। রুহুল ইসলাম প্রিন্স, আমি যে প্রশ্নটি শুরুতে মানে কোন এক জায়গায় করতে চাচ্ছিলাম, সর্বশেষ পর্যায়ে করতে হচ্ছে, সেনাপ্রধান যাদের নিয়ে আলোচনা করলেন বা এর মধ্যেও বঙ্গভবনে যেসব আলোচনা হয়েছে, সেখানে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, না এটা এইভাবে করলে ভালো হতো, বা আপনার কোনো পরামর্শ? প্রথমে এই আলোচনাটা আপনি তুললেন বলেই বলি, আলোচনাটা এটাই ঢুকতে চাচ্ছিলাম না। আমাদের কাছে এটা খুবই এখনো পরিষ্কার না যে সেনাপ্রধান কি করে সেনার গাড়ি পাঠিয়ে কিছু কিছু লোককে কেন নিল, বঙ্গভবনে কারা গেল, কিভাবে গেল, এটা আমরা জানি না। এটুকু বলতে পারি যে আমাদের সাথে কোনো কথা বলে নাই এবং আমাদের কোনো অভিজ্ঞতা তারা নেয় নাই। কিন্তু আমরা এই পরিস্থিতিতে এটাকে প্রধান কোশ্চেন না করে আমরা একটা ভালো কিছু চাই। কোশ্চেনটা হচ্ছে তাই, এই কারণটা বলি নাই। কিন্তু যদি বলেন, আমাদের বাম গণতান্ত্রিক জোট যারা দীর্ঘদিন ধরে এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই করছি, এবং আমরা ওইখানে বলেছি যে এই যে অর্জন হলো, এই অর্জনকে যতক্ষণ না পর্যন্ত পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হচ্ছে জনতার সংগ্রাম চলবে, মানুষকে আমন্ত্রণ জানাইছে। আমরা এখনও মনে করি সময় আছে যে তিনি বাংলাদেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিভিন্ন শক্তি, ছাত্ররা তো আছেই, তাদের সহ মিলায় যদি এই পরামর্শ করেই কাজটা করে,
তাহলে সবচেয়ে ভালো কাজ হবে। তাই না হলে এটা মনে রাখতে হবে, আমাদের দেশে এখনো পর্যন্ত অনেকগুলো কি বলে শক্তি আছে যাদেরকে সংবিধানের এখনো পর্যন্ত নিষিদ্ধ, এখনো অনেকের অন্ধকারের শক্তি হিসাবে সবাই জানে। সুতরাং এই জায়গাগুলো তারা যদি চোখের সামনে চলে আসে, তাহলে এই যে ছাত্ররা আজকে যে আকাঙ্ক্ষা নিয়ে এবং মানুষ জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটালো, এবং ন্যাক্কারজনক পতনই বলতে হয়, যেটা মানুষ আসলে হয়তো এরকম আকাঙ্ক্ষাই করেনি, এটাই তো সত্য কথা, যে যত কথা বলুক। তা সেই জায়গায় কিন্তু মানুষ যাতে আশাহত না হয়, আমি বলবো সেই কাজ যার যতটুকু করা সেইটা করা দরকার বলে মনে করি। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা বলে আমি শেষ করতে চাই, ওই যে কথাটা আমার বিবেচনা আজকে আমাদের আলোচনায় আসলো, যারা আজকে রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরও যদি কোনো রিথিঙ্ক করতে হয়, আমি আজ পলিটিক্যাল পার্টি শুধু আমার না, সবাইকে বলছি, এইটা যদি না করি তাহলে কিন্তু দেখবেন যে এইখানে আমরাও থাকবো না, কেউ থাকবে না। নতুন শক্তির যে উত্থান ঘটবে সেইটা ভালোর দিকেও যেতে পারে, খারাপ দিকে যেতে পারে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হবে আমরা সবাই মিলে আমাদের এই যে এইবারের যে রক্তদান হলো, ভয়াবহ তো, এত মানুষের জীবন তো আমরা আকাঙ্ক্ষা করি, সাধারণত আগে হয়নি, পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। আমাদের পুলিশ ভাইরা, তাদের মধ্যে কেউ খারাপ ছিল, তাদেরকে আমি বলি এটা তো দায়িত্ব সরকারের, তাকেই দায়িত্ব নিতে হবে, কিন্তু যেভাবে ঘটনা ঘটছে এটা আমাদের আকাঙ্ক্ষিত না। এবং আমি আমাদের দেশবাসীকে অনুরোধ করব যে কখনো আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই, আমরা যেন প্রতিহিংসাপরায়ণ না হই, কারণ এই দেশটা আমাদের। আমি যদি কিছু ভাঙাচোরা করি এটা কিন্তু আমাকে এবার গড়ে তুলতে হবে, যেটা আমাদের ছাত্র বন্ধুরা বলেছে, আমাকেই করতে হবে, কারণ এমনি আমরা একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে কিন্তু আছি, দীর্ঘদিন ধরে এই কথা বলছি, তাহলে এই বিপর্যয়ে কিন্তু আমাদেরকেই টানতে হবে। সুতরাং আমাদের এই যে বিজয়টা হয়েছে, এই বিজয় যাতে ছিনতাই না হয়ে যায়, কেউ যাতে এটাকে কোশ্চেন করে না নিতে পারে, তার জন্যে যে যেখানে আসি তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মনে রাখতে হবে খালি একটা পরিবর্তন করে এটা কিন্তু শেষ হবে না, পুরো আপনি ব্যবস্থা বদলের লক্ষ্যেই সব কাজটা করতে হবে। এবং তার জন্য আমাদের সবাইকে এখনও আমাদের চোখ কান খোলা রেখেই সাহস করে যার যার দায়িত্ব তাকেই পালন করতে হবে, সেটা আমরা মনে করি। অনেক ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স, ধন্যবাদ সাংবাদিক মোস্তফা ফিরোজ। দর্শক, শেষ করছে 21শে রাত, নিটোল টাটা 21শে রাত। নিশ্চয়ই দেখা হবে আবারও। ভালো থাকুন সেই পর্যন্ত, নিরাপদে থাকুন।